আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা ঘুরে দেখব বাংলাদেশের একটি ঐতিহাসিক জায়গা, আহসান মঞ্জিল। এটি ছিল ঢাকার নবাবদের ব্যবহার করা একটি রাজপ্রাসাদ। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো আহসান মঞ্জিল শুধুমাত্র একটি ভবনই নয়, এটি বাংলাদেশের একটি জীবন্ত ইতিহাস ও ঐতিহ্যের পরিচয় বহন করে। তো চলুন ঘুরে আসা যাক ইতিহাসের সেই অজানা অধ্যায়ে। ফাইনালি আমরা চলে আসলাম আহসান মঞ্জিলে। দেখুন কি অসাধারণ সুন্দর একটি রাজপ্রাসাদ। তবে এই বিল্ডিংয়ের সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এর গম্বুজটা। এই গম্বুজটার কারণে আহসান মঞ্জিলকে ইউনিক লাগে। দেখুন কি অসাধারণ সুন্দর, আর সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে, যেন জীবন্ত ইতিহাসের একটা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বিল্ডিংটি। আর তার অপোজিট দিকেই দেখতে পাচ্ছি পুরান ঢাকার অট্টালিকাগুলা। আর আহসান মঞ্জিলের জাস্ট সামনেই বুড়িগঙ্গা নদী। তবে নদী এখান থেকে দেখা যাচ্ছে না, আমরা একটু পরে উপরে উঠব, উপর থেকে দেখানোর চেষ্টা করব বুড়িগঙ্গা নদী। আচ্ছা, আহসান মঞ্জিলের স্টার্টিং পয়েন্ট কিন্তু পিছন দিক থেকে। হ্যাঁ, আমরা যে এই দিক দিয়ে আসলাম, এই যে সিঁড়ি, এটা হচ্ছে আহসান মঞ্জিলের সামনের দিকের পোর্শন। বাট মিউজিয়াম ঘোরার সময় সব সময় প্রবেশ করতে হয় পিছন দিকের গেট থেকে। তো আমরা এখন পিছন দিকের গেট দিয়ে প্রবেশ করে নবাবদের ব্যবহার করা বিভিন্ন জিনিস, তাদের ঐতিহ্য, এইসব হচ্ছে আমরা এক্সপ্লোর করব। তো আমরা এখন প্রবেশ মুখের দিকে যাচ্ছি। এটা সৈনিকের বর্ম। আর এই দিক দিয়ে প্রবেশ করছি আমরা মূল ভবনে। এখানে দেখতে পাচ্ছি আহসান মঞ্জিলের একটি রেপ্লিকা। এই রেপ্লিকাটি তৈরি করা হয়েছে সম্ভবত পিতল দিয়ে। কি অসাধারণ সুন্দর, তাই না? ওয়াও, কি সুন্দর একটি ডাইনিং টেবিল। জাস্ট দেখুন, এখানে একসাথে অনেকজন বসে খেতে পারবে। আর তাদের ব্যবহার করা তৈজসপত্রগুলো, থালাবাটি, সিরামিক্সের সব কিছুর মধ্যে একটা আভিজাত্যের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে হাতির দাঁত সংরক্ষণ করা। কি সুন্দর একটি রাজপ্রাসাদের সিঁড়ি। তবে এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা নিষেধ। জাস্ট দেখুন, এখানে নবাবদের ব্যবহার করা কিছু বর্ষা বল্লম দেখা যাচ্ছে। আর পুরো সিঁড়িটাই কিন্তু কাঠ দিয়েই তৈরি। এখানে বিভিন্ন রকম সার্জিক্যাল জিনিসপত্র দেখতে পাচ্ছি স্যার আহসানুল্লাহ জুবিলি মেমোরিয়াল হাসপাতালের জন্য। তো আজকে থেকে 100 বছর আগে এগুলো ইউজ করা হতো হাসপাতালে মেডিকেল পারপাসে, বিভিন্ন অপারেশন করার ক্ষেত্রে। এটি একটি ঐতিহাসিক রুম, মুসলিম লীগ রুম। আমরা অনেকেই হয়তো জানি যে 1906 সালে আমাদের এই ঢাকাতেই কিন্তু মুসলিম লীগের জন্ম হয়েছিল। মুসলিম লীগ প্রতিষ্ঠার একজন অন্যতম উদ্যোক্তা ছিলেন এই ঢাকার নবাব পরিবারের সন্তান খাজা সালিমুল্লাহ। তো এই রুমে তাদের সভা বসতো। এই পেন্টিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন ওই সময় মুসলিম লীগের বড় বড় সব নেতা, পুরো ভারতবর্ষের নেতা সব, খাজা সালিমুল্লাহ, আগা খান থেকে শুরু করে সবাই এখানে রয়েছেন। আর এই পাশে রয়েছে 4 জন বিখ্যাত ব্যক্তির ছবি। সবার ডান পাশে এই টুপি পরা যে ছবিটা দেখতে পাচ্ছেন, লম্বা টুপি পরা, এটি হচ্ছে আগা খান। তিনিও কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠার একজন অন্যতম উদ্যোক্তা ছিলেন।
তো তার ছবিটা দেখুন, তার পাশেই রয়েছে লর্ড কার্জন একটা রাজকীয় পোশাকে, অ্যান্ড তার পাশে রয়েছে লর্ড মিন্টো। আর সর্বশেষ ছবিটা হচ্ছে খাজা সালিমুল্লাহর। দেখুন কি রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি, হাতে একটা তলোয়ার ঝুলছে রাজা বাদশাদের মতো। আচ্ছা, এখানে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠার ইতিহাসটা তুলে ধরা হয়েছে, যে মুসলিম লীগ কী কারণে প্রতিষ্ঠিত হয়েছিল, মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য বা মুসলিমদের স্বাতন্ত্র্য ধরে রাখার জন্য। আর এইখানে একটু আগেই দেখালাম মুসলিম লীগের সভার সেই বিখ্যাত ছবিটি। এই কক্ষটি হচ্ছে বিলিয়ার্ড কক্ষ। তো নবাবরা এখানে বিলিয়ার্ড খেলতেন। এখানে আপনারা দেখুন একটি সুন্দর বিলিয়ার্ড টেবিল। বাম পাশের ছবিটা হচ্ছে ঢাকার নবাব পরিবারের সন্তান খাজা নাজিম উদ্দিনের। তিনি অবিভক্ত পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খানের পরে। এমনকি মোহাম্মদ আলী জিন্নার পরে তিনি পাকিস্তানের গভর্নর জেনারেলও ছিলেন। 1952 সালে আমাদের ভাষা আন্দোলনের সময় তিনি কিন্তু উর্দু ভাষার পক্ষে ছিলেন। এমনকি সেই সময় সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন। আমরা একটু আগে যে সিঁড়িটি দেখলাম, সিঁড়িটির উপরের অংশ এটা অনেক সুন্দর। এখানে 100 বছরের পুরাতন একটি টাইপরাইটার দেখতে পাচ্ছি। আর এই রুমটা সম্ভবত একটা স্টাডি রুম। বুক শেলফে অনেক বই দেখতে পাচ্ছি। আর এখানে চেয়ার, সোফা, বেশ কিছু অ্যান্টিক জিনিসপত্র, অনেক সুন্দরভাবে সাজানো একটা রুম। আর এখানে একটা রেপ্লিকা দেখতে পাচ্ছি, এটা সম্ভবত গাড়ির অথবা রেলের ইঞ্জিনের হবে। এটা একটা কার্ড রুম। এখানে সম্ভবত নবাব পরিবারের ব্যক্তিরা কার্ড খেলতেন। কি সুন্দর দেখুন। এখানে দেখতে পাচ্ছি নবাবদের ব্যবহার করা খাট, আলমারি আর ড্রেসিং টেবিল। 100 বছরের পুরাতন একটি পাখা। এই পাখাটি কেরোসিন দিয়ে চালিত হতো। এটি সম্ভবত একটি ড্রয়িং রুম। কি এলিগেন্ট সব ফার্নিচার দিয়ে সাজানো, জাস্ট দেখুন একবার। প্রায় 100 বছর আগেও নবাবরা এত অসাধারণ সব আসবাবপত্র ইউজ করতেন। সব কিছুর মধ্যে একটা রুচিশীলতার ছাপ স্পষ্ট দেখা যায়। আচ্ছা, আমরা আরেকবার সামনের অংশ দিয়ে উপরে উঠব, অ্যান্ড এখান থেকে দেখব বুড়িগঙ্গা নদী কতটা স্পষ্ট দেখা যায়। এটা আহসান মঞ্জিলের আরেকটা ড্রয়িং রুম। কি সুন্দরভাবে সাজানো হয়েছে রুমটা সব আসবাবপত্র দিয়ে। তবে আমার সব থেকে ভালো লেগেছে এই ওয়াল পেন্টিংটি দেখে। দুর্দান্ত একটি ওয়াল পেন্টিং। এটা সম্ভবত একটা পার্টির ছবি তুলে ধরা হয়েছে। আর এখানে একটা পিয়ানো দেখতে পাচ্ছি, সোফা, কার্পেট বিছানো হয়েছে এখানে। সামনে হচ্ছে ড্রেসিং টেবিল, আয়না, রাজকীয় দুইটা চেয়ার, এইখানে ঝাড়বাতি। বাট আমার চোখ বারবার আটকে যাচ্ছিল এই ওয়াল পেন্টিংটার দিকে। এই ওয়াল পেন্টিংটা বলে দেয় যে আজকে থেকে 100 বছর আগে বা তারও আগে ওই সময়ের রাজকীয় পরিবারগুলা, তাদের লাইফস্টাইল কীরকম ছিল, তাদের পোশাক আশাক কীরকম ছিল, তাদের কালচার কীরকম ছিল, সব কিছু স্পষ্টভাবে দেখা যায় এই ছবিতে। তাদের বিনোদনের ব্যবস্থা কীরকম ছিল। তো পার্টিতে দেখা যাচ্ছে যে জোড়ায় জোড়ায় কাপল ড্যান্স করতেছে অনেকে। দেখুন ওপর থেকে বুড়িগঙ্গা নদী কতটা স্পষ্ট। আহসান মঞ্জিলটি বুড়িগঙ্গা নদীর জাস্ট পাশেই অবস্থিত। এইখান থেকে একটু নৌযানগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে বেশ কয়েকটা নৌকা, ইঞ্জিন। তো এই ছিল আজকের মতো।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য।